ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভের গ্রেফতার ব্যক্তিদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে ইরান। একই সঙ্গে বিক্ষোভকারীদের বিচারের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানিয়েছে খামেনি প্রশাসন। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, সাম্প্রতিক ঘটনাবলীর নিয়ে বিচার বিভাগের মূল কাজ এখনই শুরু হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের সঙ্গে বৈঠক করে গোলাম হোসেইন রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত যৌথ বিবৃতিতে জানিয়েছেন, খুনি ও সন্ত্রাসী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভের সময় হওয়া আর্থিক ক্ষতির একটি অংশ তারা পুষিয়ে নিতে চায়। যাদের প্রকাশ্যে বিক্ষোভ সমর্থন বা এতে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে। ফক্স নিউজ এজেন্সি বলেছে, ইরানের শীর্ষ এক ব্যবসায়ীর সব সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে দেশজুড়ে পরিচিতি কয়েকটি ক্যাফে এবং কয়েকটি শীর্ষ খাদ্যপণ্য ব্র্যান্ড রয়েছে। এছাড়া জনপ্রিয় সাবেক ফুটবলার ভোরিয়া গাফুরির ক্যাফেও বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি এর আগে 2022 সালে দেশজুড়ে হওয়া বিক্ষোভ সমর্থনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। অর্থনৈতিক অসন্তোষ থেকে ইরানে বিক্ষোভ শুরু হলেও কয়েকদিনের মধ্যেই তা সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। এক পর্যায়ে বিক্ষোভ ভয়াবহ রকমের সহিংস হয়ে উঠলে খামেনি প্রশাসন শক্ত হাতে তা দমন করে। তবে বিক্ষোভ চলাকালে ইরানের ঠিক কী ঘটেছে তা নিয়ে দেশটির সরকার, বিদেশে অবস্থানকারী বিরোধী শক্তি এবং যুক্তরাষ্ট্র যা বলছে তাতে বড় ধরনের পার্থক্য রয়েছে। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। ইরানের রাজধানী তেহরানে শুরু হওয়া ব্যবসায়ীদের বিক্ষোভ অল্প সময়ের মধ্যেই রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। আর সেই আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে কত মানুষ নিহত হয়েছেন তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য নেই। ইরানের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম, বিদেশভিত্তিক সংবাদ মাধ্যম এবং মাঠ পর্যায়ের প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ৮ ও ৯ জানুয়ারির রাত ছিল সবচেয়ে রক্তক্ষয়ী। চিকিৎসকরা গণমাধ্যমকে জানান, বিক্ষোভে নিহত ব্যক্তিদের অনেককে খুব কাছ থেকে বা ছাদ থেকে বুকে ও মাথায় গুলি করা হয়েছে। মারাত্মকভাবে জখম করাই ছিল এভাবে গুলি করার উদ্দেশ্য। ছুরিকাঘাত করেও অনেককে হত্যা করা হয়েছে। এদিকে সরকার ৮ই জানুয়ারি রাতে সারা দেশে ইন্টারনেট সেবার পাশাপাশি বন্ধ করে দেয় মুঠোফোন যোগাযোগ ব্যবস্থাও। ফলে বিক্ষোভের ভিডিও ইরানের বাইরে তেমন একটি ছড়াতে পারেনি। ইরানের রাজনৈতিক, সামরিক ও বিচার বিভাগের কর্মকর্তারা প্রায় প্রতিদিন বলছেন, বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইন্ধন জুগিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করেন, ট্রাম্প এ অস্থিরতার সঙ্গে সরাসরি জড়িয়েছেন। ইরান সরকারের ভাষ্য মতে, হাজার হাজার মানুষ হত্যার জন্য রাষ্ট্রীয় বাহিনী নয়, বরং সশস্ত্র ও প্রশিক্ষিত সন্ত্রাসীরা সরাসরি দায়ী। এদিকে বিদেশভিত্তিক পর্যবেক্ষক এবং ইরানের বাইরে থাকা বিরোধীদের দাবি, অধিকাংশ বিক্ষোভকারী রাষ্ট্রীয় বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য মতে ৩,৩০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। আর বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিক্ষোভে অন্তত ৫,০০০ মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা ইরানের ধর্মীয় নেতৃত্বের সম্ভাব্য উৎখাতের কথা গত কয়েক মাস ধরে প্রকাশ্যে বলে আসছেন। আর সাম্প্রতিক বিক্ষোভের চরম মুহূর্তে ট্রাম্প ইরানের জনগণকে রাস্তা না ছাড়ার আহ্বান জানান, কিন্তু পরে তিনি অবস্থান থেকে কিছুটা সরে আসেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। শারমিন স্বপ্না, ৭১। তেহরান যদি ইসরায়েলে হামলা চালায় তবে ইরানকে এমন শক্তি দিয়ে হামলা করা হবে যা ইরান আগে কখনো চোখে দেখেনি বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক ভাষণে নেতানিয়াহু বলেন, সাম্প্রতিক রক্তক্ষয়ী সহিংসতার পর ইরান শান্ত অবস্থায় ফিরে আসায় তেল আবিবের তেহরানের উপর নিবিড়ভাবে নজর রাখছে। আর ইরান যদি আক্রমণ করে তাহলে এমন শক্তি ব্যবহার করা হবে যা কখনো দেখেনি। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর রক্তক্ষয়ী দমন পীড়নের কারণে ইরানের ধর্মতান্ত্রিক সরকারের সাথে যুক্তরাষ্ট্রের অচল অবস্থায় তৈরি হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তিচালিত ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নিচ্ছে এমন খবরের মধ্যে এই মন্তব্য করল ইসরায়েল। খামেনি ও ইরানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ইরানি জনগণের উপর গুরুতর অপরাধের অভিযোগ তুলে ভবিষ্যতে বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ইরানের নির্বাসিত নেতা রেজা পাহলভি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একথা বলেন তিনি।
বিবৃতিতে খামেনিকে অপরাধী হিসেবে আখ্যা দিয়ে পাহেলভি বলেন, শিশু ও তরুণ সহ হাজার হাজার ইরানির মৃত্যুর জন্য তিনি দায়ী। খামেনি এবং তার সহযোগীরা প্রতিটি রক্তবিন্দুর জন্য জবাবদিহির মুখোমুখি হবেন। পাহেলভি বলেন, খামেনি ও তার সহযোগীদের ইরানি জাতির আদালতে বিচার করা হবে। তিনি ইরানিদের ঐক্য ও সাহসের আস্থা রাখার আহ্বান জানান। এছাড়া সমর্থকদের আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথমবারের মতো গাজার দক্ষিণাঞ্চলের বসবাসকারী ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বানি সোহাইলা শহরের আল রেকেব এলাকায় এসব লিফলেট ফেলে আরবি, হিব্রু ও ইংরেজি ভাষায় লেখা ওই লিফলেটগুলোতে বলা হয় অবিলম্বে এলাকা ত্যাগ করতে। গাজার আগ্রাসনের আগে বরাবরই ইসরায়েল এমন লিফলেট ফেলত। এরপরই সংশ্লিষ্ট এলাকাগুলোতে অভিযান ও বোমাবর্ষণ চালাতো তারা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এই প্রথম আবার লিফলেট ফেলল ইসরায়েলি বাহিনী। এতে দক্ষিণ গাজায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এই বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। যুদ্ধ পরবর্তী গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেয়া হবে না বলে আন্তর্জাতিক বাহিনীতে বলে মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। বর্তমানে চুক্তির দ্বিতীয় ধাপের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে গাজার বিভিন্ন দেশে সেনাদের সমন্বয়ে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়েছে বিশ্ব নেতারা। তবে এই বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের স্থান না দেওয়ার কথা সংসদে বলেন নেতানিয়াহু। তিনি আরও বলেন, ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপে রয়েছেন তারা। এবার তাদের চূড়ান্ত লক্ষ্য হামাসকে নিরস্ত্র করা। এদিকে পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিয়োজিত জাতিসংঘ সংস্থা UNRWর সদর দপ্তরে ভাঙচুর চালিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, শেখ জারাহ এলাকায় কার্যালয়টি ইসরায়েলি বাহিনীর বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেয়। কর্মীদের ডিভাইস বাজেয়াপ্ত করা হয়। নেতানিয়াহুর প্রশাসনে এই পদক্ষেপে ফিলিস্তিনিদের পরিচয় মুছে ফেলার একটি পদক্ষেপ হিসেবে অভিহিত করে UNW এর প্রধান ফিলিপ লাজারেনি। এই ঘটনা বিশ্বের যে কোনো আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনের সঙ্গেও ঘটতে পারে বলে সতর্ক করেন তিনি। এর আগে গত অক্টোবর মাসে ইসরায়েলি পার্লামেন্টে সংস্থাটির নিষিদ্ধ করে আইন পাশ করা হয়। এরপরই এই ভাঙচুর চালালো দেশটি। দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে 1 বছর পূর্ণ করলেন ডোনাল্ড ট্রাম্প। গত বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার বছর পূর্তি উপলক্ষে 365টি অর্জনের একটি দীর্ঘ নথি প্রকাশ করেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, আধুনিক ইতিহাসে কোনো প্রশাসনই প্রথম 1 বছরে এত বেশি সাফল্য অর্জন করতে পারেনি। ট্রাম্প তার বক্তব্যে সামরিক অভিযান, সীমান্ত নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পররাষ্ট্র নীতিতে অগ্রগতির কথা তুলে ধরেন। গত 1 বছরে সংঘাত না থামিয়ে হামলা, অস্বাভাবিক শুল্ক আরোপে ব্যস্ত ট্রাম্প। তার একের পর এক আগ্রাসী পদক্ষেপে বিশ্ব রাজনীতিতে এমন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে যা আগে কখনো দেখা যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্থিতিশীল বিশ্ব ব্যবস্থাকে কার্যত তছনছ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি ওয়াইন এবং শ্যাম্পেনের উপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এই হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ওয়াইন এবং শ্যাম্পেইনের উপর 200% শুল্ক আরোপ করলেই হয়তো তিনি যোগ দেবেন। প্যারিসের দাবি, বোর্ডের সনদ গাজায় আদৌ শান্তি ফেরাতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান ম্যাক্রো। তাই ট্রাম্পের বোর্ড অফ পিসে আগ্রহ নেই তার। একই সাথে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের উপর 200% শুল্ক আরোপের ট্রাম্পের হুমকি অগ্রহণযোগ্য এবং অকার্যকর বলে জানায় প্যারিস। গ্রিনল্যান্ড কেনার ব্যাপারেও যুক্তরাষ্ট্রের তৎপরতার ঘোর বিরোধী ফ্রান্স। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার 3 পরাশক্তি নেমেছে ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায়। কে কাকে ছাপিয়ে যাবে আর এক দৃশ্যমান বাস্তবতা দেখা যাচ্ছে তাদের নানা কর্মকাণ্ডে। সামনের দিনে কি হবে ক্ষমতার এই লড়াই নতুন এক বৈশ্বিক টানাপোড়েনের কি বার্তা দিচ্ছে? বিস্তারিত আরাফাত ইসলামের প্রতিবেদনে। বছরের শুরু থেকেই উত্তপ্ত বিশ্ব রাজনীতির মঞ্চ। ক্ষমতার লড়াইয়ে কে কাকে ছাপিয়ে যাবে তা নিয়ে বিশ্বমোড়লরা মেতেছে নানা কর্মকাণ্ডে। কেউ স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাচ্ছে, তো কেউ শক্ত হাতে ধরে রাখতে চায় নিকট প্রতিবেশীর লাগাম। আবার কারো টার্গেট অর্থনৈতিক ও প্রযুক্তির প্রভাবে বিশ্বকে মুঠোয় রাখা। সবই নিজের আধিপত্যকে বিশ্ব মঞ্চে জানান দেয়ার কৌশল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর স্পষ্ট হয় ট্রাম্প প্রশাসন তাদের পররাষ্ট্রনীতিতে ফিরিয়ে এনেছে বল প্রয়োগ নীতি।
কথা না মানলে তুলে নেওয়া যেন রীতিমতো ছেলে খেলা ওয়াশিংটনের কাছে। হোয়াইট হাউস এই নীতির নাম দিয়েছে আমেরিকা ফার্স্ট নীতি। অভিবাসন, অপরাধ, মাদক পাচার এসব ইস্যুতে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে পশ্চিমে যুক্তরাষ্ট্র প্রভাব বিস্তার বজায় রাখতে চায়। ভেনেজুয়েলায় সামরিক অভিযান, লাতিন আমেরিকার ওপর শুল্ক আরোপ, গ্রিনল্যান্ড নিয়ে আগ্রহ, সব মিলিয়ে ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র যে আগ্রাসী ভূমিকায় তা বলাই যায়। তবে এই প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্র একা নয়, করছে অন্যরাও। চীন তার প্রভাব বিস্তার করছে ভিন্ন কৌশলে। অস্ত্রের ঝনঝনানির চেয়ে অর্থনীতিতে মনোযোগী বেইজিং। দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা, প্রায় প্রতিটি অঞ্চলে এখন চীনা বিনিয়োগের ছাপ। বিশ্বের মোট উৎপাদনের প্রায় 1/3 আসে চীন থেকে। আর ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র, প্রযুক্তি ও খনিজ সম্পদে চীন এগিয়ে আছে আরও অনেকটা। বিশ্বের প্রায় 90% বিরল খনিজ প্রক্রিয়াজাত করে বেইজিং, যা স্মার্টফোন থেকে শুরু করে সামরিক অস্ত্র তৈরিতে অপরিহার্য। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের সময় এই শক্তির ব্যবহারও করেছে চীন। অন্যদিকে ভ্লাদিমির পুতিনের কাছে সোভিয়েত ইউনিয়নের পতন ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিপর্যয়। সেই ক্ষত সারাতেই তাই তো চাপে ইউক্রেন সহ সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলো। ইউক্রেন, জর্জিয়া যারাই পশ্চিমামুখী হয়েছে, সেখানেই আগ্রাসন চালিয়েছে ক্রেমলিন। 2008 সালে জর্জিয়া, 2014 সালে ক্রিমিয়া দখল, আর 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ, সবই সেই নীতির বাস্তব উদাহরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব যে সম অধিকার ভিত্তিক ব্যবস্থার স্বপ্ন বুনেছিল, আজ তা নড়বড়ে। যুক্তরাষ্ট্র, চীন আর রাশিয়ার এই ক্ষমতার প্রতিযোগিতা বিশ্বকে ঠেলে দিচ্ছে প্রভাব বলয় নির্ভর এক পুরনো বাস্তবতার দিকে, যেখানে নিয়ম নয়, শক্তি শেষ কথা। বিশ্লেষকদের আশঙ্কা, এই প্রতিযোগিতা চলতে থাকলে বিশ্ব রাজনীতি আরও অনিশ্চিত ও সংঘাতপ্রবণ হয়ে উঠতে পারে। আরাফাত ইসলাম, ৭১। মাত্র 3 দিনের ব্যবধানে স্পেনে আবারও ট্রেন দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার বার্সেলোনায় একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে মাটিতে আছড়ে পড়ে। এতে চালক প্রাণ হারান, আহত হন 37 জন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটি রেল লাইনের পাশের দেয়ালে ধাক্কা খায়। কাতালোনিয়া অঞ্চলের ফায়ার ইন্সপেক্টর জানিয়েছেন, ট্রেন থেকে সব যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রেনের ভেতরে এক যাত্রী আটকা পড়েছিলেন। পরবর্তীতে তাকে বের করে নিয়ে আসেন উদ্ধারকারীরা। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এই দুর্ঘটনার সময় বার্সেলোনায় আরেকটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়, তবে সেখানে কেউ হতাহত হয়নি। দেশের এক রেল কর্মকর্তা জানিয়েছেন, ঝড়ের কারণে লাইনের পাথর পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। এদিকে সিডনির বন্ডে সমুদ্র সৈকতে হামলার পর অস্ত্র আইন কঠোর হচ্ছে অস্ট্রেলিয়ায়। মঙ্গলবার দেশের পার্লামেন্টে প্রস্তাব এনে বিল পাশ করা হয়েছে। পার্লামেন্টের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে 96 জন এবং বিপক্ষে পড়ে 45টি ভোট। প্রস্তাবটি এখন সেনেটে অনুমোদন পাওয়ার অপেক্ষা আছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বলেন, বন্ডাই সমুদ্র সৈকতে 2 বন্দুকধারীর হামলায় 15 জন নিহত হন। অস্ত্র আইন কঠোর হলে হামলাকারীরা অস্ত্র পেত না। সেই হামলার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যাটর্নি আলবানিজ ঘোষণা করেছেন, অস্ত্র আইন কঠোর করা হবে। আর নতুন বছরের শুরুতেই পার্লামেন্টে সেই আইন পাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাঙ্গরের আতঙ্কে অস্ট্রেলিয়ার একাধিক সৈকত বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সিডনি সহ পূর্ব উপকূলে এসব সৈকত মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়। মাত্র 2 দিনে 4টি হাঙ্গর আক্রমণের ঘটনা এবং টানা ভারী বৃষ্টিতে পানি ঘোলা হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার সকালে সার্ফিংয়ের সময় এক ব্যক্তি হাঙ্গরের কামড়ে আহত হন। নিউ সাউথ ওয়েলসের সার্ফ লাইফ সেভিং সংস্থার প্রধান নির্বাহী স্টেফেন পিয়ার্স জানান, 2 দিনের এই সময়ে বেশ কয়েকজন হাঙ্গরের আক্রমণে আহত হয়েছেন। এই মুহূর্তে সৈকতগুলো নিরাপদ নয়, এজন্য সাঁতারুদের সাঁতার প্রয়োজনে সুইমিং পুল ব্যবহারের পরামর্শ দেন তিনি। অস্ট্রেলিয়ায় প্রতি বছর গড়ে 20টি হাঙ্গর হামলার ঘটনা ঘটে, যার মধ্যে 1/3 প্রাণঘাতী। বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার সিলেট ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। ফ্লাইটটি সচল রাখতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে দলটি। সোমবার লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার নজরুল ইসলামের কাছে দলের পক্ষ থেকে স্মারকলিপি হস্তান্তর করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু। স্মারকলিপিতে বলা হয়, 1 মার্চ 2016 থেকে কার্যকর হতে যাওয়া ম্যানচেস্টার সিলেট সরাসরি ফ্লাইট রুট স্থগিত করার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হোক। ফ্লাইটটির স্থগিতাদেশ প্রত্যাহার করে
প্রবাসীদের ব্যাপক দুর্ভোগ থেকে পরিত্রাণের প্রত্যাশা করেছে যুক্তরাজ্য বিএনপি। উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রী ইয়ং সাং হোকে বরখাস্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। দায়িত্ব পালনে অযোগ্যতার অভিযোগ এনে তাকে বরখাস্ত করেন তিনি। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, রিয়ংসং মিশন কমপ্লেক্সের আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন কিম জং উন, কিন্তু সেখানে প্রকল্পের ধীর গতি দেখে ক্ষুব্ধ হন তিনি। এই সময় উপপ্রধানমন্ত্রীকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের নির্দেশ দেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিষয়ে আরও কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হব বিশ্বযোগে। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন।